আসলে আমার তার সাথে সম্পর্ক শুরু হয় 2016 সালের লাস্টের দিক। আমি একটা অফিসে জব করি, ওখানে আমার আমার আম্মু জব করে, আমার আম্মুর সঙ্গে যাই ফ্যাক্টরিতে। তারপর ওখান থেকে আমার ভালোবাসা শুরু হয়। আমার যে প্রথমে তো বয়ফ্রেন্ড ছিল, তারপর হাজবেন্ড হয়েছে। আমার যে বয়ফ্রেন্ড ও হচ্ছে, ওর নাম হচ্ছে মামুন। সে আমার বস ছিল। কি মানে গার্মেন্টসে জব করতাম। আচ্ছা, সে আমার বস ছিল, তো সেখান থেকেই পরিচয়। তার আগে একটু আপনার পরিবার সম্পর্কে জানি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা, আমি, আমার একটা ছোট ভাই, আমার বাবা। আপনি, আপনার ছোট ভাই আছে, আপনার মা আছে এবং আপনার বাবা আছে। এই হচ্ছে আপনার পরিবার এবং আপনি কাজ করেন একটি গার্মেন্টসে। সেই অবস্থায় একটি ছেলের সাথে আপনার পরিচয় হলো, যে হচ্ছে আপনার বস। তো বসের সাথে কিভাবে প্রেম হলো শুনি একটু। কিভাবে বসের সাথে সম্পর্কটা হয়েছে? কারণ আমি ওখানে কিউসি হিসেবে গেছিলাম। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে গেছিলাম। তারপর এক পর্যায়ে ওখানে একটা স্টোর ছিল, মানে স্টোর টাইম কিপার একটা ছিল। ওখানে একটা ছেলে জব করতো, মাঝখানে ওই ছেলেটা জবটা ছেড়ে দেয়। তারপর আমার যে বস, মানে আমার মামুন আমার আম্মুকে বলে, আমার আম্মু ওই ফ্যাক্টরিতে জব করতো, পরে আমার আম্মুকে বলে আমাকে বললো যে, আমার আম্মুকে বলতেছে যে তোমার মেয়ে তো অনেক মানে কথাবার্তা দিয়ে স্মার্ট আছে, আর লেখাটা অনেক সুন্দর, তাহলে তাকে আমরা স্টোরে বসে দিই। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, যেন কোনো সমস্যা না হয়। আমার আম্মু বলতেছে যে ওর তো কেউ নাই, আমার আবার বাবা নেই, ঠিক আছে। যে বর্তমান যে বাবা, সে হচ্ছে আমার সৎ বাবা। আচ্ছা, বলতেছে ওর তো বাবা নাই, তা আজ থেকে আপনি ওর গার্জিয়ান, ওর কিছু হলে আপনি দেখে শুনে রাখবেন। আচ্ছা, এভাবে বলছে। তার সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কত? বয়সের ডিফারেন্স অনেক। কত হবে সেটা? আমার তো বয়স 23 চলতেছে। না, যখন আপনারা প্রেম করেছেন তখন, আমি তখন থেকে যদি বলি, আপনার সাথে তার বয়সের ডিফারেন্স কত? 5 বছর, 10 বছর? 10 বছর হবে। আচ্ছা, ঠিক আছে, তারপর বলেন। তারপর আম্মু বলতেছে ওর তো কেউ নাই, ওর বাবা নেই, তাহলে আমি আপনাকে আমার মেয়ে হাতে তুলে দিলাম, আপনার হাতে। তো বলতে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওকে দেখে শুনে রাখবো, ঠিক আছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আম্মু তো নিশ্চিন্ত হলো। ও এমন একটা মানুষকে কথা দিয়ে ভুলাই ফেলতো, আর ওকে প্রচুর বিশ্বাস করতো মানুষ। তারপর ও আমাকে স্টোরে কাজ দেয়, স্টোরে কাজ দিতে দিতে ও আমাকে মানে নানান ভাবে বোঝাইতো যে সে আমাকে পছন্দ করতো, অনেক কিছু করতো, আমার কাছে আসার চেষ্টা করতো। আমি বুঝতাম যে সে আমাকে পছন্দ করে, এরকম। আচ্ছা, তারপর আমি তাকে এক পর্যায়ে আমাকে বলতেছে যে আমাকে অনেক ভালো লাগে, আমাকে বলছে যে ভালো লাগে। ও আমাকে বলেন। ও যখন 5টা বাজে, ম্যাক্সিমাম 5টার পর ফ্যাক্টরি অফ থাকে, তারপরে অনেক সময় দেখা যায় 8টা পর্যন্ত অফিস চলে, 5টা পর্যন্ত ও আমার কাছে বসে থাকতো। 5টার পর আমার পাশে বসে থাকতো, বাসা যেত না, আমার সাথে কথা বলতো, গল্প করতো, ওর নাকি ভালো লাগতো, বাসা যেতে নাকি। এই ব্যাপারগুলো আপনি যেহেতু গার্মেন্টসে কাজ করতেন, অন্যরা দেখতো না? অন্যরা দেখতো, বুঝতো হয়তো, কেউ কিছু বলতো না, বস যেহেতু কেউ কিছু বলতো না। একটু আমি দর্শকদের কাছে যাব। এখানে প্রচুর বন্ধু রয়েছে যারা তোমরা গার্মেন্টসে জব করো, আমি জানি, যারা সাভারে, গাজীপুরে, মোহাম্মদপুরে, মিরপুরে, শ্যামলীতে, বাড্ডাতে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হয়তো আজকে অনুষ্ঠানটা শুনছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকে কিন্তু একজন মানুষ এসেছে, সে একটা গার্মেন্টসে জব করতো এবং তার সাথে তার বসের, এবং যিনি গার্মেন্টসে জব করতেন তিনি তার চাইতে একটি বেটার পজিশনে জব করতেন। কিভাবে তাকে প্রেমের ফাঁদে ফেললেন সেই গল্পটাই তিনি আজকে এখানে বলতে আসছেন। আপনারা যারা গার্মেন্টসে জব করেন বা যে কোনো পেশায় জব করেন, মনোযোগ দিয়ে আজকে এই নারীর গল্পটা শুনবেন। শুনি, তারপর মাহমুদা কি হলো? তারপর আমার পাশে আয়সা বসতো, তারপর আমাকে বলতো যে ওর এত তাড়াতাড়ি বাসা যেতে ভালো লাগে না, আমার কাছে বসে থাকতে মন চায়, আরো অনেক কথা বলতো। তখন আপনি যাকে প্রশ্ন করেছেন তার পরিবারে কে আছে? যখন প্রশ্ন করেছিলাম বলতে, আমি তখন প্রশ্ন করিনি কখনো। আচ্ছা, আমি কখনো প্রশ্ন করিনি। আপনার সাথে একটা মানুষের কথা হচ্ছে, আপনি কখনো জিজ্ঞেস করবেন না আপনার ফ্যামিলি? আর ওকে দেখলে মনে হয় না যে ও বিয়ে করছে কিংবা এরকম টাইপের, এটা কখনোই মনে হইতো না। কিন্তু তার ফ্যামিলিতে কে আছে সেটা জিজ্ঞেস করেননি? আমি পরে জিজ্ঞাসা করছি। আচ্ছা, সেটা পরে অনেক পরে জিজ্ঞাসা করছি। আচ্ছা, আমি তো প্রথম ভাবছি যে ও বিয়ে করেনি বা এরকম, যেহেতু আমার সাথে এরকম করতেছে। তারপরে কি হলো? তারপর ও আমার পাশে এসে বসে, আমাকে সবসময় প্রতিদিন চলতো, মানে আমাকে যতক্ষণ পর্যন্ত ওর প্রতি দুর্বল করতো না, ততক্ষণ পর্যন্ত মানে ও আমার পিছনেই লেগে থাকতো, করতো। তারপর আমি বুঝতাম যে ও আমাকে পছন্দ করে। তারপর আমি ওর মানে এমন সিচুয়েশনে ফেলাইতো, মানে বিশ্বাস করতে আমি বাধ্য হইতাম। বিশ্বাস করতে বাধ্য হতাম যে আসলে সত্যি মনে হয় মানুষটা আমাকে ভালোবাসে, সত্যি মনে হয় আমাকে পছন্দ করে। এরকম করতে করতে তার সাথে আমার রিলেশন একটা জড়ায় যায়।
রিলেশনে জড়ায় যায়। কতদিন সময় নিল এই যে আপনি মানে চাকরিটা নিলেন এবং ওই যে আপনি স্টোরে দায়িত্ব নিলেন, সেখানে বুঝতে পারলেন যে সে আপনাকে ভালোবাসে, এই সময়টুকু কতটুকু যে আপনি তাকে পছন্দ করে ফেললেন বা ভালোবাসলেন, কতদিন হবে? এটা হবে হচ্ছে আমার 2 মাস। 2 মাসের ভেতরে 2 মাসের সে আপনাকে কনভিন্স করলো যে সে আপনাকে ভালোবাসে এবং আপনিও বুঝে নিলেন যে হ্যাঁ, আমি আপনাকে বুঝে ভালোবাসে। নিয়েছি যে সে আমাকে ভালোবাসে। ওকে, গুড। তারপর আমার আমার ওর সাথে সম্পর্ক হওয়ার পরে ভালোই ছিল, সবকিছু ভালো ছিল। তারপর একদিন ও আমাকে বলতেছে, আমার আরেকটা ছেলে ছিল, ও তো আমাকে ওকে ওর সঙ্গে খুব ইয়া ছিল। তারপর বলতেছে যে ওরে ডাক দিয়ে বলতেছে ওর একটা রুম লাগবে, আচ্ছা। মানে ওর ফ্যামিলি আছে, ফ্যামিলিকে নিয়ে আসবে। আমি তখনও জানতাম না যে তার ইয়া ছিল, ওয়াইফ ছিল। আচ্ছা। ঠিক আছে, তারপরে আমি আর ওই ছেলেটা ওর জন্য বাসা খুঁজতে যাই। বাসা খুঁজতে যাওয়ার পর অনেক বাসা খোঁজার পর একটা বাসা পাই। তারপর ওকে এসে বলি, পরে ও বাসাটা দেখতে যায়। বাসা ওর পছন্দ হওয়ার পর তার মানে 1 তারিখে ওর বউ নিয়ে আসে, ওর ওয়াইফ নিয়ে আসে? ওর ওয়াইফ ওর বাচ্চা নিয়ে আসে। যখন বাচ্চা নিয়ে আসে তখন আমি মানুষের কাছে শুনি যে এরকম যে ওর বউ আছে, বাচ্চা আছে। তারপর আমার কাছে অনেক খারাপ আছে, মানে কষ্ট পাইছিলাম। কষ্ট পাতে তারপর আমি একটু পিছিয়ে গেছিলাম। পিছিয়ে যাওয়ার পর তারপরে দেখি ও আমার অনেক ইয়া করতো, ওর প্রতি দুর্বল করতো, নানান ভাবে বোঝাইতো। আর শুরু থেকে আমার প্রতি ওর একটা অন্যরকম ইয়া ছিল। এটা আমি আগে বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারছি। আমার সাথে এমন কিছু কাজ করছে যে ওর বউ থাকা সত্ত্বেও আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি। অফিসে যখন আমরা একা বসে থাকতাম তখন। আপনার সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়েছিল? ফিজিক্যাল রিলেশন হয়েছে। এটা মানে আপনি তার ওয়াইফ আছে এটা জানার আগে? ওয়াইফ আপনি কিন্তু অনেক কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি যদি লুকিয়ে যান তাহলে আমি কিন্তু আমার গল্প শুনতে না, না, পারবো না। সো আপনাকে ক্লিয়ারলি কথা বলতে হবে। প্রথমত হচ্ছে আপনি তার সাথে পরিচিত হলেন এবং পরিচিত হওয়ার পরে আপনার তার সাথে সম্পর্ক হলো এবং এরপর আপনি বললেন তার বাসার মধ্যে তার ওয়াইফ চলে আসছে। এর মধ্যে আপনি কিছুই জানতেন না। না, তারপরে যখন জানতাম আপনি না। জানলেন যে তার বিয়ে হয়ে গেছে, এরপর আপনি তার সাথে কেন চললেন? এরপর আমি তার প্রতি প্রচুর দুর্বল হয়ে গেছিলাম। তাকে অনেক ভালোবাসছি, অনেক ভালোবেসে ফেলছি। এই 2 মাসের মধ্যে? এই অনেক 5-6 মাস হয়ে গেছে। সেই 5-6 মাসে কিছুই তো গল্প আপনি আমাদেরকে বললেন না। আপনি তো বললেন যে 2 মাসের মধ্যে আপনি বাসায় 2 মাসের ভিতরে ওর সাথে আমার রিলেশনটা হয়। হ্যাঁ, রিলেশন হয়। তারপরে ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয়। হ্যাঁ, সেটা আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? সেটা যদি আপনি না বলেন আমার দর্শক তো জানবেন আপনি যেটা ফিজিক্যালি বলতে রিলেশন ওর বাসায় ওর ইয়াতে হয়। আসছেন। হ্যাঁ, তো এইটার জন্য আপনি নিজে গেছিলেন তার সাথে? আমি নিজে যাইনি, সে আপনাকে নিয়ে সে গেছে? আমাকে নিয়ে গেছে। আচ্ছা, তখন আমি আপনি জানতেন তখনই না? আমার সেক্ষেত্রে আপনি জানতেন না না, আমি জানতাম যে সে না। তখনও ম্যারিড? জানতাম না। তো এটা হচ্ছে আপনার রিলেশনের কতদিন পরে, সম্পর্কটা হওয়ার কতদিন পরে? সম্পর্ক হওয়ার 3 মাস পর। সম্পর্ক হওয়ার ঠিক 3 মাস পরে 3 মাস আপনি তার পরে। সাথে ফিজিক্যাল রিলেশনে চলে গেলেন। আচ্ছা, এরও 3 মাস পরে আপনি জানলেন যে তার বিয়ে হয়েছে, তাই তো? এই যখন জেনে ফেললেন যে সে বিয়ে করেছে তখন আপনি কি ডিসিশন নিলেন বা কি করলেন? আপনি প্রথম কি করেছিলেন বলেন তো? যখন আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, তো তারপর আমি আর পারিনি পিছাইতে, কারণ যেহেতু ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয়ে গেছে, আমি আর পারি নাই, কারণ আমি ওর প্রতি অনেকটা দুর্বল, যেটা বলার বাহিরে। ওকে, তার মানে আপনি ফিজিক্যালি একটা মানুষের সাথে ইনভলভ হয়ে যাওয়ার কারণে আপনি তারপরে আর চাইলেও আপনি ব্যাক আমি করতে ব্রেক পারেন করতে পারি নাই। আচ্ছা, মূল কারণ? হাঁটার চেষ্টা করলেও পারি নাই আমি। বা তখন ভালোবাসা ছিল না আসলে? ভালোবাসা ছিল আমার ভিতর, আমি ওরে ভালোবাসছি, কিন্তু ও তো আমাকে ভালোবাসে নাই। হ্যাঁ, তাহলে আপনি ব্যাক করতে চেয়েছিলেন কেন? তখন তো আমি বুঝি নাই সে কোন দিকে যাবে। আমি আগেই বলে রাখি যে মানুষটা আসছেন তিনি অনেক কিছু এড়াই যেতে চেষ্টা করছিলেন, বাট আমার কাছে মনে হলো যে গল্পের আগে উনি অনেক কিছু বলতে চাবেন, কিন্তু লাইভে এসে গল্পটা বলবেন না, কারণ ব্যক্তিগত পর্যায়ে আমি ঘটনা শুনে কি করব, শোনার দরকার আমার লিসেনারদের। সো আপনারা লিসেনাররা এটা আমাদেরকে শুনতে হবে। সো আজকে যারা লাইভটা দেখতেছেন, লেটস শেয়ার দিস লাইভ, বিকজ এই ঘটনা শুধুমাত্র মাহমুদার সাথে ঘটে না, প্রচুর মাহমুদা এরকম ছড়ায় ছিটায় আছে। স্পেশালি তোমরা যারা গার্মেন্টসে জব করো বা বিভিন্ন নারী বন্ধু রয়েছে, তোমরা যারা বিভিন্ন জায়গায় জব করো, তোমাদেরকে আমি স্পেশালি বলবো জাস্ট শেয়ার দিস, প্লিজ শেয়ার দিস, বিকজ এই যে আমরা যারা বিভিন্ন অফিসে জব করি, আমাদের মধ্যে নারী পুরুষ সবাই মিলেই তো জব করে, তো সেখানে একদল সুযোগ সন্ধানী মানুষ থাকে যারা এই ধরনের টোপগুলো ফেলে যে তোমাকে আমি প্রতিষ্ঠিত করে দিব, কিংবা তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। এই যে নাটকগুলো করে, এই নাটকের একটা রূপ রেখা আজকে আপনারা দেখতে পাবেন, এবং এই কারণে আমি মাহমুদাকে আসলে ও যে এই বিষয়গুলো এড়িয়ে যেতে চাচ্ছিল সেগুলো আমি ওকে বলাচ্ছি। এতে করে আমাকে
হয়তো খানিকটা সময় ব্রেক নিতে হচ্ছে, কারণ ও আসলে কথাগুলোকে একদম গুলিয়ে ফেলেছে। যে গল্পটা সে বলতে আসছে সেই গল্পটা, মেইন গল্পটা বাদ দিয়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে। So, আপনারা যারা গল্পটা শুনছেন তাদেরকে মনোযোগ দিয়ে বলে রাখছি, আজকে মাহমুদা এখানে কেন এসেছে। মূলত ও এসেছে ওর জীবনের সেই গল্পটা বলতে, যেই গল্পটার সাথে ও প্রতারিত হয়েছে, এবং যে গল্পটা ওর জীবন থেকে নেয়া, ওর ভালোবাসার গল্প। আপনার গল্পটা আমি শুনবো নেক্সট স্যাটারডেতে। জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলুন, স্টলে দেখেন রেজিস্ট্রেশন নিয়মটা বারবার যাচ্ছে। মাহমুদা, আপনি একটু পুরো ঘটনাটা আমাদেরকে বলবেন যে আপনার সাথে তার প্রেম হলো, প্রেম হওয়ার 3 মাসের মাথায় আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশনে চলে গেলেন। সেই সময় কি কারণে গেলেন? সে কি আপনাকে বাধ্য করেছিল, বা সে আপনাকে বলেছিল আপনাকে ছেড়ে চলে যাবে? কি কারণ, আপনি একটি মেয়ে হয়ে কেন এই ধরনের ডিসিশন নিলেন? ও আমাকে ওর বাসায় ডেকে নিয়ে গেছিল, ঠিক আছে? ওর বাসায় ডেকে নিয়ে গেছিল ওর কাপড় চোপড় ধোয়ার জন্য, রান্না করার জন্য, কারণ ও না খেয়েছিল, তো আমাকে ডাকছিল। তারপরে আমি ওর বাসায় যাই, বাসায় যাওয়ার পর ওর সমস্ত কাজ করি, কাজ করার পর ও আমাকে জোর করে ফিজিক্যালি রিলেশন করার জন্য। ওকে, জোর করার পর আমার ওর সাথে ফিজিক্যালি রিলেশন হয়। ওকে, তারপর কি হলো বলেন? তারপর থেকে তো এমন কোনো মানে প্রতি সপ্তাহে এমন কোনো দিন ছিল না যে প্রতি সপ্তাহে ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন হইতো। তখন আপনাদের বিয়ে হয়নি? তখন আমার বিয়ে হয়নি ওর সাথে। আচ্ছা, কারণ আমি ভয় পাইতাম যদি ও আমাকে ছেড়ে চলে যাইতো। মানে আপনি ওকে আপনার কাছে রেখে দেওয়ার জন্য সম্পর্কে বারবার যেতেন? হ্যাঁ। তাই, ঠিক আছে, তারপর কি হলো? তারপর ওর বউ আসলো, ওর বউ আসার পর অনেক সমস্যা হয়েছিল আমার আর ওর মাঝে, ঠিক আছে? আমি ওকে বলতাম যে, কারণ এই সম্পর্ক এরকম করে তো আর হয় না সম্পর্ক। ও আমাকে সবসময় বলতো, যখন বললাম যে তোমার বউ আছে, বাচ্চা আছে, তুমি কি করবা, পরে ও আমাকে বলতো যে দেখো বউ আছে, বাচ্চা আছে, পরে না জানলেও চলবে, ওকে, যখন জানবে জানবে, এখন জানার দরকার নেই। আমাকে বলছে যখন জানবে তখন দেখা যাবে। আমাকে শুরুতে এভাবে বলছে আচ্ছা, যে যখন জানবে তখন, জানলে জানুক, তখন দেখা যাবে কি হয় না হয়। তাই আমি বলছি, আমি তারপর ও যখন যেটা বলতো আমি তখন সেটাই বিশ্বাস করতাম। আচ্ছা। আমি ওর উপর ভরসা বেশি করছি, ঠিক আছে? আর ও আমাকে বলতো যে আমি বাসায় যাইতাম যখন অফিস ছুটি হইতো, আমাকে বলতো, জানো যখন অফিস ছুটি হইতো আমি তোমার কাছে কেন বসি জানো? আমার তো বাসা যেতে ভালো লাগে না, বাসায় গেলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, মানে বিড়ালের মতো বাসা থাকতে হয়, মনে হয় কি যে আমার বউ স্বামী আর আমি হচ্ছি বউ, এভাবে বলছে। আমার উপর অনেক টর্চার করে আমার বউ, প্লিজ আমি কাউকে কখনো বলি না, তোমাকে বলি। আমি এগুলো কথা শুনে আর কানতো, কেঁদে কেঁদে বলতো। এগুলো কথা শুনে আমি আরো ওর প্রতি দুর্বল হয়ে যাই, আচ্ছা, যে আসলেই তো, কারণ মানুষ তো কষ্ট না পেলে এরকম কারোর সাথে রিলেশন করে না বিয়ের পর, হয়তো তার কোনো দুঃখ। মানে আপনার ধারণা হচ্ছে যে মানুষ কষ্ট পেলে বিয়ের পরে অন্য একটা রিলেশনে যায়, এটা আপনার ধারণা? আমার ধারণা ছিল এরকম। আচ্ছা, তারপর ও এরকম বলার পর আমি, কারণ কখনো আমি যাচাই করতাম না বা দেখতাম না যে আসলে ও এটা সত্যি বললো না মিথ্যা বললো, ঠিক আছে? তারপর আমি ওর বাসায় যাইতাম, কিন্তু আমাকে বাসায় ডেকে ডেকে নিয়ে যেত ওর বউর সাথে মানে পরিচয় হওয়ার জন্য, ভালো সম্পর্ক হওয়ার জন্য, যাতে ওর বউর সাথে আমার রিলেশনটা ভালো হয়। ও আচ্ছা, মানে তার ওয়াইফের সাথে আপনার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে তার বাসায় নিয়েও গেছে? আচ্ছা, গুড। পাশাপাশি আমার বাসা থেকে ওর বাসা 5 মিনিট, আচ্ছা, এরকম বাসায় নিয়ে যায় ওর বউর সাথে আমার কথা মানে পরিচয় করে দেয়। আগে থেকে ফোন করে হয়তো বলে আমার কথা যে আমি আসবো, তারপর আমি ওর বাসায় যাই, ওর বউর সাথে আমার কথা হয়। তখন জানতো না, উনি জানতো না যে ওনার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক। আচ্ছা, শুধু আমি আর ওই জানি, ওকে, আর আমাদের সাথে যারা মিশে তারা জানে, আমার অফিসের মানুষ জানতো। ওকে, মানে একটা মানুষ তো এগুলো কথা তো আর লুকায় থাকে না, মানুষের আচার আচরণ দেখলে মানুষ বুঝতে পারে যে আসলেই কি আছে এদের ভিতরে। কারণ ও এমন করতো, মানে যেখানে যাইতো মানে আমি ছাড়া, মানে আমার নামটাই সবসময় ওর মুখে থাকতো, অফিসে সবসময় বলতো, আমাকে না দেখলে পাগলের মতো হয়ে যেত, আমাকে না দেখলে। আমি যখন ওর বউর কাছে যাই তখন ওর বউর সামনে দেখি ও অনেক বিড়ালের মতো হয়ে থাকে, কোনো কথা বলে না, চুপচাপ। ওর বউ আবার যখন আসে তখন একদম চুপ, আবার ওর বউ যখন সরে যায় তখন আবার আমার সাথে আমার এই খোঁচাখুচি করে। আচ্ছা, তারপর এরকম করে যখন, তারপর ওর বাসায় খাওয়া দাওয়া করে আমি চলে আসি, মাঝে মাঝে যাইতাম বাসায়, ও আমাকে ডেকে ডেকে নিয়ে যাইতো বা ফোন করে নিয়ে যেত যে আয় এসে, মানে ওর বউর সামনে আমাকে তুই করে কথা বলতো, ফোন করে বলতো যে আয়শা আমার বাসায় আয়শা ঘুরে যা। ওর যে ছেলে আছে, ছেলের নাম মাহির, বলছে মাহিরের মায়ের সঙ্গে কথা বলে যা, ভালো লাগবে। সারাদিন ও বাসায় থাকে, মানে আমাকে দেখতে পাবে ও, যেদিন বিশেষ করে যেদিন বন্ধ থাকে সেদিন আমাকে যায়, কারণ ও দেখতে পারে না। আর ম্যাক্সিমাম সময় অফিস তো আমাদের ছুটি হয় রাত্রে 8টা বাজে, ও আমাকে নিয়ে বেরোতে পারে না, এই জন্য শুক্রবার করে যাইতো, আবার কখনো 5টায় ছুটি হলে আমাকে নিয়ে বের হইতো। এরকম করতে করতে ওর বউর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়।
ওর বউ আমাকে বিশ্বাস করে প্রচুর, ছোট বোনের মতো ভালোবাসতো যেটা, ঠিক আছে, কারণ এই বিশ্বাসটা ও ঢুকাই দিছে আমাদের ভিতরে। ওকে। তারপর এরকম আসার পরে এরকম করতে করতে ও আমাকে সবসময় শুধু বলতো ওর বউ ওর সাথে বনে না, ওর বউরে ধরে মারে, এটা করে ওটা করে, আমাকে সবসময় বলতো যে আমার বউর সাথে আমার সম্পর্ক ভালো না, আমার বউকে আমি বলি কি ভালো না, তাহলে এখনো পর্যন্ত সম্পর্কটা টিকে আছে কেন, যেহেতু ভালোই না। পরে আমাকে একদিন বলে যে শোনো, আমি কই আপনি কি প্রেম করে বিয়ে করছেন? কয় না, আমি তো তাকে প্রেম করে বিয়ে করি নাই, আমার ফ্যামিলি দিছে। আচ্ছা। আমার ফ্যামিলি, আপনি কি দেখেন নাই? কয় না, আমি তো তাকে দেখি নাই, যে তার সাথে আমি তাকে দেখিও নাই, আমার ভাই দেখছে, আমার ভাবি দেখছে। তারপর আমার বাবা মা পছন্দ করে বিয়ে করেছে। তা আমি কি আপনার পছন্দ হয়নি? কয় না, আমার কখনোই পছন্দ হয়নি। তাহলে পছন্দ হয়নি, তাহলে আপনার যে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কিভাবে হলো? তাই আমি এই বাচ্চাটা তো আমি নিতে চাই নাই, ওর সাথে আমার বিয়ে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল না, এই বাচ্চাটা আমি চাই নাই নিতে, ও সংসারটা টিকে রাখার জন্য এই বাচ্চাটা নিছে, আচ্ছা। যেন আমি বাচ্চাটার মায়ায় ওর সাথে সংসার করি। এভাবে বলছেন, কারণ আমি আমার বউকে কখনোই পছন্দ করিনি, হয়তো মানুষের সামনে দেখাইছি, কিন্তু আমি মন থেকে কখনো ওরে পছন্দ করিনি। যবে থেকে আমি ওরে বিয়ে করছি, আমার জীবনে একটা কুপা, ও কখনো আমার ভালো কিছু হয়নি। আচ্ছা, এই যে কথাগুলো বলছেন, এটা আছে কয় বছর আগে? এটা হচ্ছে এই যে 2 বছর আগে, 2 বছর, 1 বছর আগে। 1 বছর আগে। তো আপনার বয়স এখন 23 বছর, আপনি তখন 22 বছরের ছিলেন। তো 22 বছরের একটা নারী, সে কি একবারও চিন্তা করে না যে আরেকটা মেয়ে সংসার, সেই মেয়েটাকে নিয়ে একজন পুরুষ সংসার করছে, তাদের ঘরে একটা সন্তান আছে, তারপরও এই মানুষটা আমাকে যা বলছে সব সত্যি, এরকম মনে হচ্ছিল আপনার তখন? কারণ ও কেঁদে কেঁদে বলতো, মানে তার মানে হচ্ছে আপনি তার কান্না দেখে মনে হতো যে সব সত্যি কথা বলছে? ও কাঁদতো অনেক। আচ্ছা। যখনই বলতো, ওর কষ্টের কথাগুলো বলতো, তখনই ও নাকি মন খুলে ওর বউর সাথে কোনো কথা শেয়ার করতে পারতো না। এটা আপনাকে বলতো? হ্যাঁ। আর ও যদি কখনো মন খারাপ থাকতো, ওর বউ কখনো জিজ্ঞাসা করতো না যে কি হয়েছে না হয়েছে, কখনো বলতো না। আচ্ছা। শুধু বাসায় যায়, খায়, ঘুমায়, এরকম। আমার ওদের সম্পর্কটা নাকি অন্যরকম ছিল, আমাকে বলছে যে, আর কেঁদে কেঁদে বলতো আমাকে। আর আমি তাই বিশ্বাস করতাম, কারণ আমি তো তাকে অনেক ভালোবাসি। অনেক দুর্বল। মানে এই যে বারবার বলছেন আপনি তাকে খুব ভালোবাসেন, কিন্তু একটি পুরুষ, তার একটি বিবাহিত স্ত্রী আছে, তার সন্তান আছে, এইটা জানার পরও আপনার তাকে ভালোবাসার ইচ্ছেটা কেন বারবার হচ্ছে? এই বিষয়টা আমরা অ্যাকচুয়ালি, এখানে প্রচুর মানুষ আছে, অনেকে প্রশ্ন করতেছে আমাকে লাইভে, যে উনি তো জানতো যে মানুষটা বিবাহিত, ওর একটা সন্তান আছে, তারপরও এই মেয়েটা, তো আপনি তো স্কুলে পড়েন না বা একেবারেই ছোট নয়, তারপরে এই অবস্থায়ও কেন বারবার আপনি তাকে ভালোবাসতেন? আসলে ওর কষ্টটা দেখে আমার ওরে ভালো লাগতো। আচ্ছা। ওর কষ্ট, আমি যদি ভাবতাম যে ওর কষ্টটা যদি আমার যে দূর হইতো, কারণ ও চাইতো যে ওকে বুঝবে, যে ওকে সবসময় ভালো রাখবে। আর ও আমাকে বলতো যে আমি নাকি ওকে যেভাবে বুঝি সেভাবে ওর বউ বুঝে না, আমি যেভাবে ওরে কেয়ার করি এভাবে ওর বউ কেয়ার করে না। আচ্ছা, কিন্তু আপনি তাকে কেয়ার করবেন। তো যাই হোক, এখন বুঝলাম যে তার এই সমস্ত কথা শুনছেন আপনি, তারপরে কি হলো আগাই সামনে? তারপর তো এরকম ও সবসময় বলতাম, যখন বলতাম যে তোমার ফ্যামিলি জানলে তখন কি হবে, তোমার বউ জানলে কি হবে, বলে যে যখন জানবে তখন দেখা যাবে। আমাকে এভাবে বলছে, যখন জানবে তখন দেখা যাবে। তারপর ওর সাথে আমার প্রায় মাঝে মাঝে ওর সাথে আমার ফিজিক্যাল হইতো, প্রায় ও আমাকে ডেকে ডেকে। তার মানে বিবাহ, মানে তার সাথে প্রেম হওয়ার 3 মাস পর থেকে আপনাদের ফিজিক্যাল রিলেশন স্টার্ট হয়েছে, এবং সে বিবাহিত, এটা জানার পরেও আপনাদের এই ফিজিক্যাল রিলেশনের সম্পর্কটা চলছে, কন্টিনিউ চলছে? ওকে। তারপর আমি ওর সাথে ফিজিক্যালি রিলেশন আমার করতাম না, ঠিক আছে। প্রথমবার ও জোর করে করছে, তারপরে ও অনেকবার বলছে, আমার ডাকছে, ও এমনকি ও একটা বাসাও ঠিক করা ছিল আমার, ও ঠিক করছিল, ঠিক আছে। ওখানে আমাকে প্রায় সময় নিয়ে যাইতো। ওকে। তারপর ও আমাকে বলতো যে ওর বউ, ওর ওয়াইফ তো আপনাকে খুব বিশ্বাস করতো, আপনি একটু আগে বলছিলেন না? আপনি একটু আগে নিজের মুখে বললেন। হ্যাঁ, আমাকে বিশ্বাস। তার ওয়াইফ আপনাকে প্রচুর, কারণ আমি তো বয়স তো আমার অনেক ছোট তাদের থেকে, কারণ ওদের তো কেউ তো ভাববে না যে ওই লোকটার সাথে আমার এরকম সম্পর্ক হবে। এক্স্যাক্টলি কেউ ভাববে না, এবং এই জন্যই আমি করবে না কেউ, এক্স্যাক্টলি কেউ বিশ্বাস করবে না বলে আমি আজকে যারা লাইভে আমাকে দেখছেন তাদেরকে বলছি, কেউ ভাববে না, পয়েন্ট ইট, কেউ ভাববে না যে এরকম ঘটনা ঘটতে পারে। একটি মানুষ, একটি হাউসওয়াইফ, তিনি তার হাজবেন্ডের একটি ফ্রেন্ডকে ফ্রেন্ড হিসেবে ভাবেন, এবং সে আসে, তার ছোট বোন হিসেবে আসে, তুই তুকারি সম্পর্ক, কিন্তু এইটা নিয়ে কখনো কোনো সন্দেহের উদ্বেগ হতেই পারে না। খুব
খুব স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে কি অস্বাভাবিক ঘটনা ঘটছে সেটা একটু চোখ কান খোলা রেখে শুনতে থাকেন। আর যদি প্রয়োজন মনে করেন লাইফটা শেয়ার করেন, বিকজ এই লাইফটা শেয়ার করলে আমি 1 টাকাও পাবো না, বাট লাইফটা শেয়ার করলে হয়তো কোনো একটা হাউসওয়াইফ, কোনো একটা বন্ধু, কোনো একজন স্টুডেন্ট যে এই লাইফটা পরবর্তীতে দেখবে সে সচেতন হবে। So আপনি একজন পুরুষ হন কিংবা নারী হন, জাস্ট শেয়ার দিস লাইফ। মাহমুদা, তারপরে কি হলো বলেন? তারপর ওর যে ওয়াইফ ছিল আমাকে প্রায় মানে ভালো মন্দ কিছু রান্না করলে আমাকে ডাকতো যে আসো বাসায় এসো, বা ও ডাকতো কিনা জানি না, হয়তো মামুন বলতো, এই কারণে হয়তো আমাকে উনি ফোন করতো বা মামুন ফোন করতো, আমাকে বলতো, বাসায় ডাকতো, আমি চাইতাম, ও ছেলেকে আদর করতাম, চলে আসতাম। এরকম করতে করতে অনেকদিন যায়, ও আমাকে বাইরে নিয়ে যায়, বাইরে ঘুরতেও নিয়ে যায়, অনেক সময় দেখা যায় প্রচুর মিথ্যে কথা বলতো ও। আচ্ছা, প্রচুর মিথ্যা, আমি বুঝতাম, কিন্তু পরে ও অস্বীকার, মানে এমন একটা সিচুয়েশন তৈরি করে আমার ওই মিথ্যা কথাটা বিশ্বাস করতে হতো, এমন একটা পর্যায়ে আসে। তারপর আমি ওর যখন আমার প্রায় সময় বলতো যে ওর বউ মানে ওর বউরে দিয়ে ওর যায় না, আচ্ছা, আমি বেস্ট, আচ্ছা, এই বলতে যে রাস্তায় ও নাকি যতদিন বিয়ে হয়েছে হয়তো চাপে পড়ে ওর বউকে বাইরে নিয়ে গেছে, কিন্তু কখনো ওর বউর সঙ্গে বাইরেও নিজের ইচ্ছা যাইতে চায়নি। আচ্ছা, আমাকেই সবসময় সময় দিত, মানে এই আমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমাকেই সবসময় সময় দিত, বাসায় সময় দিত না। আচ্ছা, আর যখন বাসায় সময় দিত না তখন তো বাসায় প্রবলেম সৃষ্টি হতো, যে একটা ছেলে আছে তাকে সময় দেয় না, সবসময় বাইরে থাকে আর ফোনে কথা বলতো। আচ্ছা, হয়তো ওর বউ অনেক সময় অনেক কিছু টের পেয়েও কিছু বলেনি, প্রমাণ না থাকলে কিভাবে বলবে। ওকে, তারপর আমি এরকম ওরা অনেক বুঝাইছে যে দেখো আমি বিয়ের মানে তখন ওরা বিয়ে করিনি, বিয়ের আগ পর্যন্ত অনেক বুঝাইছে, দেখো এরকম যে সম্পর্ক করতেছি এটা তো ঠিক না, কারণ এটা তো অবৈধ সম্পর্ক, তাহলে আমরা বিয়ে করি, চলো বিয়ে করি। কয়ে বিয়ে করার কি দিন গেছে, বিয়ে করব, আচ্ছা, সময় তো এখনো অনেক আছে। আমাকে বলতেছে এখনো দেরি আছে বিয়ে করার। আমি তারপরে বলতাম, যখনই আমাকে ডেকে নিয়ে যাইতো তখনই আমি বলতাম যে আমরা বিয়ে করি, চলো বিয়ে করি। ওকে, আর অফিসের ভিতরে তো ওইরকম কথাবার্তা হইতো না, ফোনে কথা হইতো। ওকে, আর অফিসে যখন দেখছে যে ওর সাথে আমার ওর সাথে সম্পর্ক সবাই জানাজানি হয়েছে, ঠিক আছে, আমার এক পর্যায়ে আমার আম্মুও শুনে, আম্মু বিশ্বাস করতো না। আম্মু কিন্তু প্রচুর আমাকে বিশ্বাস করে, মানুষের কথা কখনো বিশ্বাস করেনি, আচ্ছা, কখনো বিশ্বাস করেনি। সবাই বলছে, প্রমাণ পর্যন্ত দিছে, কিন্তু আম্মু বিশ্বাস করে না যে আমার মেয়ে এটা কখনো করতে পারে না। আমার মেয়ের প্রতি বিশ্বাস আছে, আচ্ছা, কারণ আমার মা যে কষ্টে আছে ওই কষ্ট তো আমি করবো না, আমার আম্মুর এটা বিশ্বাস ছিল, কারণ যেহেতু আমি চোখে দেখছি আমার মায়ের। তা আমার বিশ্বাস করতো না কখনো, শুধু আমাকে এসে জিজ্ঞাসা করতো যে এগুলো যে শুনলাম এটা কি সত্যি। আমি বলি যে না, তো আমি সবসময় অস্বীকার যেতাম, কারণ আমার আম্মুর প্রচুর রাগ, যদি মামুনকে কিছু করে আমার আম্মুর প্রচুর রাগ, ভয় পাইতাম যদি ওরে মারতো, ওরে যদি মারে আমি সবসময় যদি এরকম কিছু হয় আমি কিন্তু মামুনের ধরে মারবো, ওরে কিন্তু আমি এলাকায় থাকতে দিব না, এরকম। আর আমার আম্মুর প্রচুর সাহস, এই কারণে আমি কখনো আম্মুর কাছে শেয়ার করতাম না, মানুষের কাছে বলতাম কিন্তু আমার আম্মুর কাছে শেয়ার করতাম না, যাতে আমার আম্মু না জানে, আমি সবসময় লুকায় রাখতাম। এমন করতে করতে 1 বছর চলে যায়, 1 বছর চলে যায়। তারপর ওর বউ জানতে পারে, ওর বউ জানতে পারলো, ওর বউ জানতে পারলো কিভাবে? জানতে পারছে হচ্ছে ও যে বাসায় থাকে, ওর বউ যখন বাড়িতে যাইতো, মানে ওর বাবার শ্বশুর বাড়িতে যেত, মানে ওর বউ ওর বাড়িতে যেত, বউর বাপের বাড়ি, ও আমাকে প্রায় বাসায় ডাকে নিয়ে যেত। আর বাসায় নিয়ে গেলে তো একজন মানুষ দেখে না, অনেকেই দেখতো, অনেকেই দেখে, হয়তো আমাদেরকে কিছু বলতো না, চুপ করে থাকতো। ওর বউ যখন আসতো তখন হয়তো ওর বউকে বলতো। আচ্ছা, এরকম করতে করতে ওর বউকে হয়তো বলতো, ওর বউ সন্দেহ করতে শুরু করে, আচ্ছা, সন্দেহ করতে শুরু করে, আমাকে বাসায় ঠিক আগের মতোই ডাকে, কিন্তু ফলো করে, আমার দিদি ফলো করতো, এটা আমি বুঝতাম যে ফলো করতো, আচ্ছা, ঠিক আছে, কিন্তু মামুন না বুঝলেও আমি বুঝতাম ফলো করতো। আমি যদি সেফ ভাবে থাকতাম ও সেফ ভাবে থাকতো না, আচ্ছা, ঠিক আছে, মানে ওর ভাগ ভঙ্গিতে বুঝে যাইতো ওর বউ। আচ্ছা, তারপরে কিছু বলতো না, আমাদেরকে কিচ্ছু বলেনি, কাউকে কিছু বলতো না। হয়তো ও আমার সাথে ফোনে কথা বলতো যে ওর ফোনে রেকর্ড করে রাখতো, মানে আমার নাম্বারটা শুধু রেকর্ড অপশন দিয়ে রাখতো, ওর বউ রাখছিল যে ও জানতো না, আচ্ছা, আমার নাম্বারটা শুধু। পরে ও তো আমার সাথে সারাদিন যা কথা বলতো রেকর্ড হয়ে থাকতো, ওর বউ শুনে ফেলছে, আচ্ছা, পরের দিন সকালে শুনছে ওকে, যা যা কথা হয়েছে, কি কথা হয়েছে না হয়েছে, খারাপ ভালো মন্দ, আমরা কোথায় গেছি, কি করছে না করছে সব। ওকে, তারপর থেকে তো অশান্তি শুরু হয় তাদের ফ্যামিলিতে, ওকে, ফ্যামিলিতে শুরু, আমি আর বাসায় যাওয়া বন্ধ হয়, বাসায় যাওয়া বন্ধ। তারপর আমি ওর বউ যখন বাসায় যাইতো, ওর বাবার বাড়ি যাইতো, আমাকে ফোন করে ডাকতো, আচ্ছা, বাসায় যেতাম আমি চোরের মতো, বাসায় ওর বাসায় যেতাম চোরের মতো। কিভাবে যেতেন?
যেতাম, মানে যখন ও দেখতো যে মানুষজন আছে নাকি, আচ্ছা, আমাকে নিয়ে বাসায় ওর রুমের ভিতরে ও ঢুকায় রাখতো। তার মানে হচ্ছে যখন ওর ওয়াইফ কোথায় যেত, ওর বাপের বাড়ি যেত, বাবার বাড়ি যেত, তখন হচ্ছে আপনাকে আবার সেই বাড়িতে নিয়ে যেত, হ্যাঁ। এবং আপনি সেখানে তখনও যেতেন। তার মানে হচ্ছে তখনও যেতাম। কেন, মানে এই যে এত কিছু ঘটে যাচ্ছে তার জীবনে, তার ওয়াইফ আপনাকে এত বিশ্বাস করে, সেই জায়গায় আপনি বুঝতে পারতেছেন, এবং তার ওয়াইফের কাছে আপনারা ধরা পড়ে গেলেন, তারপরও আপনার মানে আপনার জায়গা থেকে আপনার একবারও মনে হয়নি যে আমি এটা ভুল করতেছি? তখন মনে হয়নি? না, আমার তখন কিছু তখন মনে হয়নি। এক্স্যাক্টলি আমি এটা শুনতে চাই। হয়নি আমার যে আমি যে ভুল করছি বা করতেছি, হ্যাঁ। আমার কিছু মনে নেই। আমার শুধু একটাই ইয়া ছিল যে আমি ওকে ভালোবাসি, আমার ওকে পাইতে হবে, আমি ও ছাড়া অন্য কাউকে আমার লাইফে নিয়ে আসবো না। এক্স্যাক্টলি, আসবো আমরা আবার আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন জাগো এফএম 94.4, আপনাদের উদ্দেশ্যে বলছি আজকের এই এপিসোডটা, যারা প্রাণাপ লাভ স্টোরিতে আজকে টিউন করে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই গল্পটা বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে হয়তো আপনারা দেখছেন। কেউ জাগো এফএম এর পেজ থেকে দেখছেন, কেউ আর জুদয়ের পেজ থেকে দেখছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ শেয়ার দিস লাইভ অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত বেশি লাইভটা শেয়ার হবে, মাহমুদা যে ট্র্যাপে পড়েছে, নট অনলি মাহমুদা, এরকম প্রচুর মানুষ রয়েছে যারা জব করেন। সে তো গার্মেন্টসে জব করে, শুধু গার্মেন্টসে না, বিভিন্ন জায়গায় যারা জব করেন, সেখানে তাদের উপরে যারা থাকেন, সেই পজিশনগুলোতে যারা হোল্ড করেন, তারা এই রকমের ঘটনা ঘটান। আমাদের এই মিডিয়া নিয়ে নানা রকমের কথা প্রচলিত রয়েছেন, বাট আমি আজকে লাইভে খুব মানে জোর গলায় বলতে চাই, নট অনলি মিডিয়ার কথাগুলো সামনে প্রকাশ পায়, প্রচার হয়, বাট প্রত্যেকটা সেক্টরেই এমন ধরনের ঘটনা ঘটে। যদি আপনাদের চোখ কান খোলা থাকে, বিভিন্ন পত্র পত্রিকায় দেখবেন কিছুদিন আগে বাংলাদেশের সুনামধন্য কিছু ব্যাংকেও এই ধরনের ঘটনা উঠে এসেছে। সো আমি বলবো যে অনেক সেক্টরেই আছে, বাট আমরা খুবই অভাগা যারা আমরা মিডিয়াতে কাজ করি, কেন যেন তীরটা আমাদের দিকেই আসে, বাট ঘটনাগুলো বিভিন্ন সেক্টরেই ঘটে। আজকে যে মানুষটা এখানে আসছে, মাহমুদা, সে কিন্তু গার্মেন্টস এর ঘটনা বলছে, এবং আমি এর আগেও কোনো একটা এপিসোডে এরকম একজন গার্মেন্টস কর্মী এসেছিলেন যে তার যে বস, তার সাথে তার এই ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং সেম অনেকটা সিমিলার আজকের ঘটনাটা। শুধু কি গার্মেন্টস সেক্টরে? নো, এটাও না, এটাও ভুল, প্রত্যেকটা সেক্টরেই আছে। বাট কে কাকে নিজেকে সামলে নিবে, কে এই গল্পগুলো শুনে নিজেকে শুধরে নিবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। ওটাই শোনাচ্ছেন। মাহমুদা, আপনি যাকে ভালোবাসতেন তিনি বিবাহিত, এবং তার ওয়াইফ যখন তার বাবার বাড়িতে বা বাহিরে যেত, আপনাকে তখন লুকিয়ে তার বাসায় নিয়ে আসতো শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন করার জন্য, তাই তো? জি। তারপর কি হলো? তারপর ও আমাকে যখন নিয়ে আসে, এরকম প্রায় নিয়ে যাইতো বাসায়, প্রায় বাসায় নিয়ে যাইতো। বাসায় নিয়ে যাওয়ার পর ওর যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালি, উনি দেখতো, ঠিক আছে, উনি হয়তো দেখতো বলতে এটা হয়তো ও আমার যে হাজবেন্ড ছিল, ও হয়তো টের পাইছে যে হয়তো বাড়িওয়ালি নজর রাখতেছে, হয়তো তার ওয়াইফের সঙ্গে তার যোগাযোগ আছে। পরে আমাকে বললো যে তুমি যখন আসবা তখন দেখবা যে বাড়িওয়ালির দরজা খোলা আছে কিনা, যদি দরজা খোলা থাকে চুপচাপ ঢুকে পড়বা, আমি আমার গেট খোলা রেখে দেবো, জুতা ভিতরে নিয়ে আসবা, আমাকে বলতো, এভাবে বলতো। আমি পরে ওরে তো অনেক বিশ্বাস করি, ঠিক আছে, আমি সবসময় ভয় পাইতাম যে ওরে আমি এত ভালোবাসছি, ওরা যেন আমার কাছ থেকে না চলে যায়, ওরা যেন আমি, কারণ ও ছাড়া আমি অন্য কারোর কাছে যাইতে পারবো না, আমার এরকম মনে হয়েছে সব সময়। তাই আমি ওর কথা মতো চলতাম, ও যা বলতো, যখন যা করতে বলতো তাই করতাম। তারপর আমি এরকম দেখতাম, লুকায় লুকায় আসতাম। আর একটা ছেলে ছিল, ও পাহারা দিত। আর একটা ছেলে ছিল যে আমাদের সবটা জানতো, ঠিক আছে, ওকেও কিন্তু খুব ভালোবাসতো, আমার মনের ওয়াইফ ওকেও ভালোবাসতো খুব, ঠিক আছে, কিন্তু তারপর ও পাহারা দিত, ও কিছু বলতো না। পরে একদিন ও আমাকে প্রায় সময় বাসায় যখন নিয়ে যায়, ওর রুম তো এলোমেলো হয়ে থাকে, আমাকে দিয়া, আমি যখন যাইতাম তখন সবকিছু পরিষ্কার করে দিয়ে আসতাম। তারপর একদিন আমরা ফ্যাক্টরিতে আসার পর ওর ওয়াইফ ওরে না বইলা চলে আসছে বাসায়, চলে আসছে। ও তো একদম ইয়ে হয়ে গেছে যে না বলে, ফোন না দিয়ে, কিছু না বলে চলে আসছে, হয়তো কোনো কারণ আছে, কারণ ওর বউ ওরা হয়তো না বলে, যেহেতু আমাদের বিষয়টা জানতে পারছে, এই কারণে হয়তো চুপচাপ আসছে, করে না কিছু না জানে, ও ভয় পেয়ে গেছিল। পরে আমাকে বলতেছে, দেখো ও মনে হয় কিছু জানতে পারছে, এই কারণে ওই চুপচাপে আসছে, আমাকে কোনো ফোনও দেয় নেই, ইয়া করে। আমি বলছি জানতে পারছি, তাহলে এখন কি করবেন, কি করবা? আমি বলছি কি করবা, কি করা, জানলে জানছে, মানুষ কি করে না, আমাকে বলতেছে। আচ্ছা, আমি তারপরে ওর কথা বলছি, শুধু ঠিক আছে বলে গেছি। আচ্ছা, যখন যেটা বলছি তখন সেটা বলছি, ঠিক আছে। পরে লাস্টের দিক 2018 সালের দিক, এরকম করে 1 বছর গেছে, এরকম করেই ফিজিক্যালি রিলেশন করেই 1 বছর গেছে। পরে 18 সালের দিক যখন লাস্টে আসলো, তারপরে ওর সাথে আমার মানে এটা নিয়ে অনেক কিছু হলো। ও আমার সাথে লুকায় লুকায় কথা বলে। যখন সবাই জানলো যে ওর সাথে আমার সম্পর্ক, আমার আম্মু বিশ্বাস করেনি
সবাই বলছে, সবাই কানাকানি করতেছে যে ওর সাথে এই সম্পর্ক, এটা হয়েছে, এটা হয়েছে, এটা করছে, এখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে, এরকম ভাবে আমার আম্মুকে সবাই বলতেছে। আমার আম্মু বিশ্বাস করে না, যে বলে যে আমার মেয়ের প্রতি বিশ্বাস আছে, আমার মেয়ে কখনো এরকম কাজ করতে পারবে না। এমনকি আমার বাসায় যাইতো, আচ্ছা ও ওই ফ্যাক্টরি থেকে জব ছেড়া অন্য ফ্যাক্টরিতে জব নেই, 5টা বাজে আসতো ওই ফ্যাক্টরি থেকে, আসলে আমার বাসায় 8টা পর্যন্ত থাকতো, বাসায় আসতো। আম্মু বিশ্বাস করতে পারে যে স্যার মানুষ আমার অনেক ভালোবাসে, এই কারণে আম্মু ওরে অনেক খুব বিশ্বাস করতে পারে। কখনো ভাবতে পারে না যে ও এরকম কাজটা করবে। আমার আম্মু বাসায় রেখে যাইতো, আমার একটা ছোট ভাই আছে, এমনকি ও আমার বাসায় অনেকবার ফিজিক্যালি রিলেশন নিছে, আপনার নিজের বাসা? আমার নিজের বাসায়। ওকে, দেন আমার নিজের বাসায় ফিজিক্যালি রিলেশন করতো। এই যে আসতো 5টা বাজে আসতো, আসলে এই যে 7টা 8টা পর্যন্ত থাকতো, গল্প করতো, এটা করতো। আম্মু তো বিশ্বাস করে বাসায় রেখে চলে যাইতো। যেহেতু আপনার মা জানতো যে আপনার বাসায় সে আসে? হ্যাঁ, এটাও জানতো? হ্যাঁ আচ্ছা আসতো, প্রায় আসতো, আচ্ছা প্রায় আসতো যে আসে, কারণ যেহেতু ছাড় মানুষ আমার, আর আমাদের অনেক হেল্প করতো, মানে আমার ফ্যামিলিটা একটু ছিল, অনেক হেল্প করতো, ওকে, সাহায্য করতো অনেক। স্যার ওরে খুব বিশ্বাস করতাম আমরা সবাই, মানে আমি তো করি, ওরে অনেক বিশ্বাস করতাম তখন, আর আমার আম্মু তো অনেক করতো। এই জন্য ওরে বাসায় রেখে চলে আসতো। আম্মু কাজে বেরোতো বা দোকানে যেত, এই সময়টা ওর সুযোগ কাজে লাগাইতো। ওকে, আমার ভাই আছে, ছোট ভাইকে কখনো মোবাইল দিয়ে আলাদা রুমে রাখতো, এরকম। ভাই ছোট, ওরে মোবাইল দিয়ে আলাদা রুমে বসাতো, আর আমরা আর এক রুমে ছিলাম। আমি তখনও বলতাম যে আমরা বিয়ে করি, বিয়ে করলে তো এরকম লুকায় লুকায় কিছু করতে হয় না। মানুষ কি করে না, মানুষ তো 2টা বিয়ে করতেছে, অনেকে 3টা বিয়ে করতেছে। পরে ও বলে যে করবে বিয়ে, বিয়ে করতেই গেছে, আর আমার তোমাকে ছাড়াও বাসায়, আমাকে বাসায় যান, তোমাকে ছাড়া আমার বাসায় যেতে ভালো লাগে না। আচ্ছা। বাসায় গেলে ক্যাশ ম্যাচ বলে, যে খালি চিল্লি, ওর বউ নাকি খালি চিল্লা। ও আমায় যখনই জিজ্ঞাসা করি তখনই বলে যে ওর বউ সাথে বনে না, তখন কোনো সময় ভালো কথা বলে নেই যে ওর বউটা অরিয়া করে। আর একদিন, মানে এই ঘটনার পর একদিন বলতেছে, আমি ওর ছবি পোস্ট করতাম, তো ছবি পোস্ট করলে আমাকে ওর বউ দেখতো, যে আমি কেন ওর ছবি কেন পোস্ট করব। এটা তো স্বাভাবিক, একজন বউ হিসাবে তার হাজবেন্ডকে তো জিজ্ঞাসা করা দরকার যে কেন তোমার ছবি ও ফেসবুকে আপলোড করতেছে। ও বলে যে স্যার মানুষ আপলোড করতে পারে না, তাই বলে এইভাবে বলতেছে যে আমি ওরে কলিজা বলে ডাকতাম। আচ্ছা, ঠিক আছে, এইভাবে দিতাম, মানে কখনো হাঁটুর পিক দিতাম, কখনো আবার মুখের পিক অর্ধেক কেটে দিতাম, পুরোটা কখনোই দিইনি। আচ্ছা, ঠিক আছে, ওর বউ বুঝতে পারতো যেটা ও, এটা নিয়ে অনেক সমস্যা হইতো। তারপরে হ্যাঁ একদিন চলে যায়, বাসা থেকে চলে যায় অনেক রাত্রে, বাচ্চাটাকে নিয়ে বের হয়ে চলে আসে। তারপর কোন নাকি বোনের বাসায় ছিল অনেক রাত, ও আবার খোঁজাখুঁজি করতে বের হয়। পরে আমিও আবার ওর সঙ্গে, মানে আমার একটা ভাস্তা আছে, ওকে নিয়ে বের হই, যে কোথায় গেছে এত রাত্রে বাচ্চাটা নিয়ে। আমি আবার ওর সঙ্গে বের হই। পরে আমাকে বলতেছে তুমি আসছো কেন, তোমাকে দেখলে তো আরো সমস্যা হবে। পরে আমি বলছি না আমি আসি। পরে আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনে। পরে খোঁজাখুঁজি, পরে ও ফোন দিল, কাকে জানি, ওর ভাইকে না কাকে ফোন দিয়া বললো যে হ্যাঁ ও তো আছে, মানে ওর বউ আছে, ওর বোনের বাসায়, একটা বোনের বাসায় আছে, চৌরাস্তা না কোথায়। পরে ও নিশ্চিত হলো। পরে আমরা ওখানে একটা কলেজ গেট, আমি যেখানে থাকি ওখানে একটা কলেজ গেট আছে, ওখানে বসলাম। বসার পর অনেকক্ষণ কথাবার্তা বললাম, ওর বউর বিষয়ে কথা বলতেছে যে অনেক অশান্তি বাসার ভিতরে, আমার ভালো লাগে না, মানুষ কি করে না। আর আমি এখন কথা বলি না তোমার সাথে। ও কিন্তু আমার সাথে এই ইয়ার পর ও আমার সাথে কম কথা বলছে, বেশি কথা বলেনি, যাতে পরিবার, ওর বউ বিশ্বাস করে যাতে আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, এই কারণে কম কথা বলতো, বাসা থেকে কম বেরোইতো। আচ্ছা, ঠিক আছে। আর বাসা থেকে যখনই বেরোইতো ওর বউ খালি সমানে ফোন দিত, যে ওর বউ সুন্দর ছিল, যে হয়তো সুমি মাহমুদের কাছে গেছে, এরকম একটা ইয়া করতো। তারপর এরকম করতে করতে পরে 3 দিন পরে ওর বউ আবার আসছে, বাসায় নিয়ে আসছে নাকি আমি জানি না, কিন্তু বাসায় আসছে। বাসায় আসার পর হয়তো ওদের মারামারি লাগছে নাকি লাগছে, ওর হাতের এখানে ছুলে গেছে, ছুলে গেছে বা গালে একটু ছুলে গেছে। পরে আমাকে বলতেছে যে বাসে করে জানি কোথায় যাচ্ছে। পরে আমাকেও দেখাইতেছে, আমি বুঝি নাই প্রথমে কি হয়েছে। পরে আমাকে বলতেছে দেখো কি করছে। আমি কি করছে, আমি তুমি কি শরীর ইয়া করছিলা যে এরকম দাগ হয়েছে? না, আমাকে না মারছে, এভাবে বলছে। জানি না, একটু মন খারাপ করে বলছে। আমার আরো ওর প্রতি ইয়া লেগে গেছে যে এইভাবে বউ মারে, স্বামীকে কখনো মারে। পরে আমি একদিন ওর বউকে জিজ্ঞাসা করছি যে শুনেন, আপনি কি আপনার ইয়াকে
আপনার বরকে মারছেন? পরে বলতেছে না, আমি তো মারি নাই, এটা মিথ্যে কথা বলছে। আমি শুধু ওর তোমার সাথে ওর রিলেশন আছে নাকি এটা জানার জন্য আমি ওর গালে ধরছিলাম, আমার নখটা হয়তো লাগছে, আমাকে এটা বলছে। তাহলে ও একভাবে বললো আর উনি আরেকভাবে বললো, আর কিছু বলেনি। আমাকে একদিন বাসায় আসছে, মানে বাসায় এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, উনি সহ মামুন সহ ওর বউ সহ আসছে, আয়সা আমার আম্মু বাজারে গেছে, ওদেরকে দেখে বাজারে গেছে। এখন আমাকে ওর বউ, ও আমার সামনে বসা, ওর বউ আমার সামনে বসা, আর ও আমার পাশে বসা। ওর বউ আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে যে তুমি, আচ্ছা তোমার স্যার কি তোমাকে কখনো এরকম দেখাইছে যে তোমাকে বিয়ে করবে বা কোনো কিছু, কোনো দেখাইছে, আশা দিছে তোমাকে? তা আমি একবার ওর মুখের ভিতরে দেখি, একবার ওর বউর মুখের ভিতরে দেখি। ও আমাকে না আগেই বলছে, মানে ওনারা আসার আগে আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা যাইতেছি, ও কিন্তু যাবে তোমার ওখানে, তোমাকে কিছু জিজ্ঞেস করলে তুমি শিকার আসবে না, আমাকে এভাবে বলছে। পরে ওরা আসলো, আমি তো জানি যে ওরা আসতেছে। পরে আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি সত্যি করে বলো তো তোমার স্যারের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? বলো, তুমি বলো, যদি কোনো সম্পর্ক থাকে তাহলে আমি নিজের দ্বারা থেকে তোমাকে বিয়ে দিব, এভাবে বলছে। পরে আমি বলছি না, আমাকে তো কখনো এভাবে উনি আশা দেয়নি, আমি মিথ্যা বলছি যে আশা দেয়নি, মানে আমি ও যেটা আমাকে শিক্ষা দিয়েছে আমি সেটাই বলছি। পরে উনি চলে গেল, আমার তো অনেক রাগ উঠছে যে উনি আমাদের বাসায় এসে আমাকে এভাবে বলে গেল, যে আমার অনেক রাগ উঠছিল তখন তো আমি আবেগের ভাসছিলাম, বুঝছেন। তারপর রাগ উঠছে, তারপর ওর বউ চলে গেল, আমাকে অনেক কিছু বোঝায় চলে গেল। চলে যাওয়ার পর 1 মিনিটও হয়নি, ও আবার আমার বাসায় আসছে, আইসা আমার হাতে পায়ে ধরতেছে যে আমি যেন রাগ না করি, রাগটা কিছু যেন না করি, আচ্ছা, ওর বউর কথায়। ও আমাকে ভালোবাসে আর সারা জীবন ভালোবাসবে, এভাবে বলছে। আমি তো মানে আমি কান্না করছি আর অনেক প্রচুর রাগ হয়েছি যে কেন আমি ওর কাছে স্বীকার করতে পারলাম না, এত কিছু হয়ে গেছে, কেন আমি স্বীকার করলাম না যে তার সাথে আমার সম্পর্ক আছে, তার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক আছে। আমি এটা ওরে বলতেছি, ঠিক আছে, তুমি যদি এখন বলো কুরুক্ষেত্র হয়ে যাবে, আচ্ছা, আমাকে বলতেছে। তারপর আর কি করার, ও আমাকে বোঝাই যায়, হাতে পায়ে ধরা মন খারাপ করে চলে গেল। পরে আমি মন খারাপ করছে, পরে আমার বিকেলেও ঘুরতে নিয়ে গেল আমার মন ভালো করার জন্য। ওর বউ বুঝতে পারছে যে ও আমার কাছেই আসছে, আচ্ছা, কারণ ওর বউ তো অনেক চালাক, যেটুকু ওর মুখ থেকে শুনছি বুঝতে পারছে। বোঝার পরে একদিন এরকম করতে 18 সালটা গেল, এরকম ওই ফিজিক্যালি করতেই এভাবে আমাকে নিয়ে যাইতো, ওই আপুর বাসায় নিয়ে যাইতো, আবার নিয়ে আসতো, আবার যাইতো, ওর যখনই প্রয়োজন হইতো। এর মধ্যে নাকি ওর বউর সাথে ওর কোনো কিছু হইতো না। আমি যদি জিজ্ঞাসা করতাম যে তুমি আমার সাথে এরকম করো, তোমার বউর সাথে কখন কি করো তুমি? পরে বলে যে আমার বউর সাথে আমার রুচি কুলায় না, আমাকে এভাবে বলে, আচ্ছা, রুচি কুলায় না। আর একটা কথা বলছে যে ও আমার কাছে আসতে চায়, আমি ওরে আমার কাছে নেই না, কারণ আমার ভালো লাগে না। যখনই ওরে আমার কাছে নিয়ে আসি আমার তোমার কথা মনে পড়ে, যখনই ও আমার কাছে আসতে চায় আমার তোমার কথা মনে পড়ে, আচ্ছা, ও আমাকে বলতেছে। তারপর আমি বললাম যে আমি বিশ্বাস করি যে আসলেই তো, কারণ ও তো আমাকে অনেক ভালোবাসে, যদি ভালো না বাসতো তাহলে তো আমার প্রতি এত খেয়াল করতো না, এত করতো না। পরে ও এভাবে বলে, আমি ওর কথাই বিশ্বাস করতাম। তবে এমন করতে করতে আমি কনসেপ্ট করি। এটা কবে? এটা বিয়ের আগে, মানে কত সালে? 2018-তে। ওকে, তারপর কনসেপ্ট করার পর আমি ওকে বলি যে এরকম। পরে ও আমাকে বললো যে ও আমাকে একটা মেডিসিন এনে দেয়, মানে বাচ্চাটাকে নষ্ট করার জন্য একটা মেডিসিন নিয়ে আসে। ওকে, মেডিসিন নিয়ে আসা দেয়, পরে আমি মেডিসিন খাই, পরে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু কেউ জানতো না, শুধু আমি আর ও জানি। ও আমাকে যেভাবে বলতো আমি সবসময় ওর বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে হয়তো ও সত্যি ভালোবাসে, ও আমার ভালোটাই চাই। আর যারা বলতো যে তোকে ও ভালোবাসে না, তোকে করে ব্যবহার করতেছে, তুই বুঝতেছিস না, আমি মনে করতাম তারা আমার শত্রু, এরকম ভাবতাম। ঠিক আছে, আবারও আমরা আপনার কাছে আসবো। আমরা একটু দর্শকদের কাছে আসি যারা টিউন করে আছেন জাগো FM 94.4 এবং একই সঙ্গে ফেসবুকে আমাকে দেখছেন www.facebook.com/jago.fm এবং www.facebook.com/rjudoyer ভেরিফাইড পেজ থেকে। তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। মনে করিয়ে দিচ্ছি আপনারা দেখছেন প্রাণাপ লাভ স্টোরি এবং শুনছেন প্রাণাপ লাভ স্টোরি জাগো FM 94.4 থেকে। বন্ধু, হালকা কিংবা ভারী যে কোনো খাবারের সাথে নিজেকে শতভাগ কুল রাখার জন্য সাথে রাখুন প্রাণাপ। লাইফের প্রত্যেকটা মুহূর্তকে উচ্ছ্বাসে ভরপুর করে তোলার জন্য প্রাণাপ 2 লিটারের সাথে এখন প্রাণ লাগছে 170
$75 মিলি, পুরোটাই কিন্তু ফ্রি। প্রাণ খুলে মনের কথা বলো। সো মনের কথা বলতে হলে তো এখানে আসতে হবে। যেমনটা আজকে এসেছেন মাহমুদা, তিনি কিন্তু সহজ সরল স্বীকারোক্তি দিচ্ছেন, অনেকেই এটা দিবেন না। আমরা মাহমুদাকে একটা স্যালুট দিতে চাই, কারণ মাহমুদা আজকে সাহস করে এখানে আসছেন। এরকম হাজারো মাহমুদা আছেন যারা হয়তো নিজের কষ্টটা নিজের মধ্যে লুকায় রাখছেন, কখনো আসবেন না, কখনো বলবেন না, কিন্তু মাহমুদাকে দেখে হয়তো অনেকে ইন্সপায়ার হবেন, অনেকে ভাববেন যে না আমার গল্পটা একটু অন্যরকম, বাট আমার গল্পটায় হয়তো আরো কিছু মেসেজ লুকায় আছে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনটা আলাদা, আলাদা আলাদা জীবনের আলাদা আলাদা গল্প তৈরি হয়, সেখানে ভালোবাসা হয়তো একটা শব্দ থাকে। এই লাভ স্টোরিতে সেই গল্পগুলোই আসে, যেখানে মাহমুদার ভালোবাসা ছিল একপাক্ষিক। সে একজনকে ভালোবেসেছিল, ভালোবেসে এতটাই অন্ধ হয়ে গেছিল যে মানুষটা বিবাহিত জানার পরও তাকে ছেড়ে আসতে পারেনি। কারণ ওই যে তাদের মধ্যে শারীরিক যে সম্পর্কটা হয়ে গেছে, একটি বাঙালি নারীর ক্ষেত্রে এই ব্যাপারটা এতটাই বিশাল যে সে চাইলেও তখন আর ফিরে আসতে পারে না। যখন যে ব্যাপারটা তার সাইকোলজিতে কাজ করে যে না আমার তাকে এখন বিয়ে করতেই হবে, সে যে বিবাহিত তাতে আমার কি যায় আসে, আমি তো তার সাথে ইনভলভ হয়ে গেছি। এবং সেই প্রেক্ষাপট থেকে মাহমুদা কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধেও তার সাথে বারবার শারীরিক সম্পর্কে যুক্ত হয়ে গেছেন, এবং একটা পর্যায়ে সেই মানুষটির ওয়াইফের সাথেও সে মিথ্যে বলেছেন, এবং দিনের পর দিন তাদের মধ্যে এই সম্পর্কটা কন্টিনিউ ছিল। এক পর্যায়ে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু সেই আমারও জঘন্য যে কাজটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, অর্থাৎ এই অনাগত ভবিষ্যতের পিতৃত্ব কি হবে, কোনো পিতৃত্বের পরিচয় নেই, তাই সন্তানটিকে পৃথিবীতে আসতেই দেওয়া যাবে না, এবং তারই পরিণতি বাচ্চাটিকে নষ্ট করে দেওয়া হলো। তারপর কি হলো আমরা শুনবো, তবে তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা লাইভটা দেখছো, বন্ধু তোমাকে বলছি যে তুমি আজকে প্রথমবার লাইভ দেখছো বা নিয়মিতই দেখো, আমার লাইভটা কিন্তু তুমি চাইলে শেয়ার করতে পারো। 10টা গ্রুপে শেয়ার করো, বেশি না 10টা করে গ্রুপে যদি প্রত্যেকে শেয়ার করেন, কালকে রাতে ভিতরে এইটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আজকে রাতে অনেকে ঘুমায় গেছে, যারা কখনো রেডিও দেখে না, ফেসবুকে ঢুকে না, আমাদের এই পেজগুলোর তারা ভিজিটই করে না, কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক ফ্রেন্ড আছে যে সামহাও এই ভুলটা করতেছে নিজে নিজে, হয়তো কাউকে বলতে পারতেছে না। সো আপনি জাস্ট নিজের অজান্তেই সেই মানুষটাকে সাপোর্ট করতেছেন। আপনি নিজের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করেন, আপনি যে গ্রুপগুলোতে ভিজিট করেন সেই গ্রুপগুলোতে এই ভিডিওটা শেয়ার করেন, তো কি হবে যে অনেক মানুষ দেখতে পারবে, কালকে দিনের বেলাও অনেকে ভিডিওটা দেখবে। সো আমি আপনাদের কাছ থেকে এই সাপোর্টটুকু চাই, জাস্ট শেয়ার করেন। এই লাইভটা যত বেশি শেয়ার করবেন তত বেশি গল্পগুলো মানুষের কাছে পৌঁছাবে। এগুলো তো গল্প না, এগুলো জীবনের কথা। একটা মানুষ তার নিজের জীবনের, বাস্তব জীবনের ভালোবাসার গল্প বলতেছে। এখানে ভালোবাসা কোথায়, এখানে মোহ কোথায়, এখানে প্রতারণা কোথায়, সেটা আমরা নিজেরাই খুঁজে নিব। চলেন জাস্ট শেয়ার করি। মাহমুদা তারপরে আবার ফিরে আসি। তার আগে একটু বন্ধুদেরকে বলি যে আপনিও এখানে আসতে পারেন। মাহমুদার আজকে গল্প শুনে যার মনে হয়েছে যে আপনি আসবেন, রেডিওটাতে আইসা গল্পটা বলতে হবে, এটা লাইভ কিন্তু। সো আপনাকে এরকম রাত বিরাতে গল্পটা বলার ইচ্ছা থাকতে হবে, সাহস থাকতে হবে। শেষ সময় গিয়ে বলবেন যে আমি তো রেজিস্ট্রেশন করছিলাম, তখন না আসলে আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া চলতেছিল, আমার বয়ফ্রেন্ডের সাথে আসলে আমার একটু ভুল বোঝাবুঝি ছিল, এখন তো আমি আর যাবো না। এরকম যারা আছেন তারা গল্প রেজিস্ট্রেশন করবেন না। অনেকেই আছেন ক্লাস 6-7 পড়েন, মন চাইলো লাভ স্টোরিতে রেজিস্ট্রেশন করেন, পরে ফোন করি দেখি আপনার আম্মা আব্বা ধরছে, তা আপনি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়েন। এইরকম বোকামিগুলা করবেন না। এতবার করে একই কথা কেন বলি, যেন আপনি এখানে সুস্থভাবে আইসা গল্পটা বলতে পারেন। সো ঠান্ডা মাথায় শুনেন রেজিস্ট্রেশন করার নিয়ম। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RLS, একসাথে লিখবেন RLS, স্পেস দিয়ে নিজের নাম লিখেন, এরপর স্পেস দিয়ে লোকেশন লিখেন, আপনি কোথায় থাকেন, আপনার হোম টাউন না যেখানে থাকেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন লিখবেন, ধরেন আপনি স্টুডেন্ট, পরের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে লিখে দিবেন কলেজ প্রথম বর্ষ। আপনি যদি মনে করেন যে জব করেন তাহলে লিখবেন জব। আপনি ভার্সিটিতে পড়েন লিখে দিবেন আমি ভার্সিটি স্টুডেন্ট। অবশ্যই যারা ডিভোর্স আছেন তারা মেনশন করবেন আমি ডিভোর্সড। আমি স্পেশালি ডিভোর্সদেরকে এই জন্য বলি যে একটা সংসার হয় তারপর ডিভোর্স হয়ে যায়, এই গল্পটার পিছনে অনেক কিছু লুকায় থাকে। সংসার জীবনে অনেক ভালোবাসা থাকে, সেই ভালোবাসা কোথায় ম্লান হয়ে যায়। সেই জন্য যারা ডিভোর্সড আছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই করবেন, যদি আপনি স্বেচ্ছায় এখানে এসে লাভ স্টোরিতে গল্পটা বলতে চান। এবার সেই এসএমএসটা পাঠিয়ে দিবেন 26969 নিজের মোবাইল থেকে, বাবা মার মোবাইল থেকে না, যেখানে ফোন করলে আমরা আপনারে পাবো। ঠিক আছে, রেজিস্ট্রেশন করেন। চলেন মাহমুদার কাছে যাই। মাহমুদা তারপরে কি হলো? তারপর যখন ও বাচ্চাটা নষ্ট করার পর আমি ও যা বুঝাইতো আমি তাই বুঝতাম। তারপর আমি ওর প্রতি আরো অনেক দুর্বল হয়ে যাই। ও আমাকে এতটাই দুর্বল করে আমি ওরা ছাড়া কিচ্ছু বুঝি না। পরে নিয়ে বাসায় আমার অনেক ঝগড়া হইতো আমার মায়ের সাথে। মা আমার অনেক বকাবকি করতো যে মানুষ যদি কিছু না হলে মানুষকে এমনি এমনি বলে, কারণ কিছু হলেই তো মানুষ বলে, তাছাড়া তো বলে না। মানুষকে এমনি এমনি একজনের নামে বলে। আম্মু তারপরও আমাকে বলতো যে ওই যে হ্যাঁ যেন আমাদের বাসায় না আসে আর আমাকে বলতো, কিন্তু আমি কখনো তাকে নিষেধ করতাম না আমাদের বাসায় আসতে, কারণ তাকে আমার না দেখলেই ভালো লাগতো না, তাকে আমার দেখতে হইতোই। ঠিক আছে, সে যখন আসতো আমার বাসায় মনে হতো কি যে আমি আমার প্রাণ ফিরে পাইছি, এরকম একটা লাগতো। তারপর ও আমার আম্মু বারবার বলতো তুই কিন্তু বলবি না আমাদের বাসায় আসতে, ঠিক আছে, মানুষ অনেক কথা বলে।
আমি শুনতাম না, আম্মুর কথা শুনতাম না। তারপর ও আমার বাসায় আসে, আমার বাসায় আসলে আম্মু রাগ হয়, কিন্তু আম্মু বুঝায়, ওর সামনে বোঝায় না, কিন্তু আমাকে বোঝায়। তারপর আমাকে আবার ও বলে যে তোর আম্মু কি কি বললাম, না কিছু বলে নেই, এভাবে বলতাম। ও যদি আমার সাথে একটু বসে কথা বলে আমার খুব ভালো লাগতো। নিজেকে সারাদিন ওর সাথে দেখা নাইলেও অনেক খায়, মনে কি আমি অসহায় অনেক। আচ্ছা, আর ও যখন আসতো তখন মনে হতো যে ও ছাড়া মানে ওই আমার পুরো পৃথিবী, ওকে, এরকম ভাবতাম। কারণ ওরকমটা আমার কাছ থেকেও আমার কোরাই নিছে, যেন ওরে ছাড়া আমি কিছু না বুঝি, ওকে, আর অন্য কারো কাছে যাইতেও না পারি। কখনো কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারতাম না। আমার ফেসবুক অ্যাকাউন্ট যে ছিল ওটাও ওর কাছে থাকতো, আচ্ছা, কার সাথে SMS করে না করে ও সব দেখতো। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় আমার নাম্বার ট্যাবেট করে রাখতো, আমার কল সব ওর ফোনে যাইতো, আচ্ছা, এরকম রাখতো। মানে দেখতো যে আসলে আমি ওর প্রতি কতটা দুর্বল, কারণ যতটা আমি ওর প্রতি দুর্বল হব ততটাও আমাকে ব্যবহার করতে পারবে। কিন্তু আমি তখন বুঝি নাই, এখন বুঝি। তারপর এরকম করতে করতে গেল। আমার একদিন পরে একটা আন্টি ছিল আমার, ওই আন্টিটা পরে সবাই আমাকে বোঝাইতো, দেখ মানে যারা যারা জানতো যে এরকম তোর থেকে অনেক বয়সের, কিন্তু বোঝা যায় না যে তার বউ আছে, বাচ্চা আছে। ওকে দেখলে কেউ বলতে পারবে না যে ওর বিয়ে হয়েছে বা বাচ্চা আছে, ওকে, আমাকে বোঝায়। তারপর আমি বুঝতাম না, আমি শুধু বলতাম যে আন্টি দেখো আমি তো তারে অনেক ভালোবেসে ফেলছি, আমার পক্ষে সম্ভব না সরে আসা। যদি সরে আসা হয়তো তাহলে যখন দেখছি যে ওর বউ আছে, বাচ্চা আছে, তখনই সরে আসতাম। ঠিক আছে, আমি এভাবে বলতাম। তারপর বলতো যে নিজের কপালটা খাস না, আমাকে এভাবে বলতো। তাই আমি বলতাম, আমি শুনতাম না, কারণ যেন আমি একটা মোহর ভিতরে ছিলাম। আমার কাছে এরকম মনে হয়েছে, মানে আমি রঙিন চশমা পরে আছি, আমার ওর যা কিছু দেখে আমার সবটাই ভালো লাগে, এরকমটা মনে হইতো। তারপর এক পর্যায়ে যখন আসে, অনেকটা গভীরে চলে আসে, এটা 2018 শেষের দিক, 2018 সালের শেষের দিক। ও আমাকে আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করা শুরু করে। খারাপ ব্যবহার বলতে আমাকে বোঝায় যে এখন বিয়ে করা যাবে না। আমি ওকে কিন্তু ইদানিং খুব তখন খুব বলতাম যে আসো বিয়ে করি, চলো বিয়ে করি। যখনই ডাকতো আমাকে নিয়ে যাইতো কোথাও, তখনই আমি বলতাম চলো বিয়ে করি, মানে বিয়ের গানটা ছিলই। তারপর বলতে এখন বিয়ে করবো না, এখন বিয়ে করলে সমস্যা আছে। ঠিক আছে, এখন অনেক সমস্যা করতে পারে ওর বউ শুনলে। আর পরে বলতেছে যে আমরা বিয়ে করবো, কেউ তো জানবে না যে আমরা বিয়ে করছি। ঠিক আছে, আমি এভাবে বলছি। বলেছে আচ্ছা ঠিক আছে দেখি। তার কয়েকদিন পর দেখি ও আমার সাথে পোল্টি বাজ নিল যে শোনো এখন বিয়ে করা যাবে না। যখন দেখছি আমি ওখানে বিয়ের জন্য চাপ দিচ্ছি, তখন বলছে শোনো এখন বিয়ে করা যাবে না, বিয়ে এখন যদি করি অনেক প্রবলেম হবে, আমি অনেক প্রবলেমে পড়বো, আমাকে বলতেছে। কারণ এখন তো সবাই জানে যে হয়তো তোমার সাথে আমার সম্পর্ক। এ নিয়ে একদিন অনেক কিছু হয়েছে ওর বাড়িতে, ওর বউ গেছিল সবাই। আমার আম্মু জানতো না, আম্মু একদম পরে বিশ্বাস করছে। একদিন আমাকে ফোন দিছে, ওর বউ রাগ হয়ে চলে গেছে বাড়িতে পাঠাই দিছে। ও আছিল বাড়িতে, ও আমাকে যখন যেটা বলতো তখন আমি সেটা রান্না করে দিতাম। এমনকি আমি আমার বাসায় রান্না করে ওর বাসায় পৌঁছায় দিতাম আমার ভাইকে দিয়া। আবার আমার বাসায় এসে খেয়ে যেত, এরকম খেয়ে যেত। তারপর ও আমাকে বলতেছে যে আজকে বাড়িতে যাবো। আমি কই কেন? কয় হ্যাঁ দরকার আছে। কি রান্না করছো? আমি কই রান্না করছি। পরে কয় তাহলে একটু, পরে আমি ওর জন্য রান্না করলাম, রান্না করে পরে ও খাইলো। খাওয়া দাওয়া করার পর আমাকে বলতেছে তাহলে আমি এখন আসি, কি হয় না হয় আমি তোমাকে জানাবো। মানে ওকে বাড়িতে ডাকছে, সবকিছু জিজ্ঞাসাবাদ করবে যে আসলে কি সত্যি কি না মিথ্যা। আমাকেও ফোন দিয়ে আমাকে বলছে যদি তোমাকে ফোন দেয় তুমি কি বলবা? তুমি বলবা যা সত্যি তাই বলবা, আমাকে এভাবে বলছে। আচ্ছা, তা আমি পরে ও বাড়িতে গেল। আমার বাসা ভাত খেয়ে গেছে, কিন্তু বাড়িতে ওর বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর বিকেলে গেছে, তার পরের দিন সকালে আমাকে ফোন দিছে। ওর বাসা থেকে, ওর নাম্বার থেকে একটা ফোন আসে, ওর বউ ফোন দিছে। ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ওর সাথে আমার সম্পর্ক অনেকদিন থেকে, কেন আমি মিথ্যে কথা বলছি, এগুলো জিজ্ঞেস করে, মানে শিক্ষা আমার কাছ থেকে নিতেছে। পরে আমি বলছি সত্যি কথা যা বলছে। ওর বউ আমাকে এক কথা মানে ও মামুন আমাকে এক কথা বলে, ওর বউকে আর এক কথা বলে। ওর ফ্যামিলি সবাই ছিল ওখানে। ঠিক আছে, ওর যে মামুনের যে বাবা, পরে মামুনের বাবা আমার সাথে কথা বললো যে তুমি তো অনেক ছোট, মানে ও ছেলের দোষ দিতেছে, যদি আমার ছেলে কখনো তোমার কাছে যায় ওরে জুতা দিয়ে মারবা। ওর বাবা বলছে জুতা দিয়ে মারবা, যে ও কেন বউ বাচ্চা রেখে তোমার কাছে গেছে আর তুমি কেন জায়গা দিছো ওরে, এভাবে বলছে। এটা প্রশ্ন করাটাই স্বাভাবিক, যেহেতু সবকিছু জানি। তারপর এরকম করতো। আমার পরে অনেক কান্না আসতেছিল যে সবাই জানাজানি হয়ে গেছে। মামুনও বলতেছে ওদের সামনে যে হ্যাঁ আমাকেও ভালোবাসে, ওদের সামনে বলছিল কিন্তু যে আমাকেও ভালোবাসে। তারপর
তারপরে ও ওর বউ সহ আসলো। পরে আম্মু সেই দিন শুনছে, আমার চোখ মুখ লাল দেখছে, আমি কাঁদছি, সেদিন শুনছে যে আমার সাথে সম্পর্ক রাখবে না, হ্যাঁ দেন মানে বলছে, সবাই মানে নিষেধ করছে, আমাকে এইভাবে বলছে। তারপর ও বউ সহ আসতেছে বাড়িতে, বাসের ভিতরে আমি ফোন দিছি, ফোন দেওয়াতে পরে আমি কথা বলতেছি, ওর বউর সাথে কথা বলতে। ওর বউ আমাকে জিজ্ঞাসা করতে গেলো, সেদিন তুমি কেন অস্বীকার করছো যে তোমার স্যারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? আমি কিন্তু সবসময় মামুনের জন্য ওর বউর সাথে অস্বীকার করতাম, মিথ্যা কথা বলতাম যে সম্পর্ক নেই, ওকে। এভাবে বলতো। তারপর আমার আম্মু ফোন দিল, বাসে কথা হইলো, আমার সাথে কথাবার্তা হইলো। ও মানে ওর বউর সামনে আমাকে মনে চিনেই না, এমন ভাবে কথা বলে, এমন ভাবে কথা বলে যে আমাকে চিনে না। পরে আমার তো রাগ উঠে গেছে, আমি অনেক বকা দিছি, রাগ হয়ে বলছে যখন সম্পর্ক বকা দিছি। পরে আমার বকা শুনে পরে আমার আম্মু ফোন ধরছে, ফোন ধরে আম্মু তো সেই বকা দিছে যে আপনার অনেক খারাপ ভাষায় বকা দিছে। পরে আম্মু বলছে যে আপনাকে বিশ্বাস করছি, আপনি আমার ঘোড়া শিং দিছেন, এভাবে একটা কথা বলছে আমার আম্মু, যে আপনি কিভাবে এরকম করলেন, আপনারা পাইলে ধরি মারবো ধরি, এভাবে বলছে আম্মু, এরকম করে বলছে, এরকম করে বলছে। হেরা সেই দিন আর আসে নাই, মানে আমাদের এলাকায় আর আসে নাই। ওর ভাইয়ের বাসায়, ওর ভাইয়ের বাসা চৌরাস্তা ভাইয়ের বাসায় ওর বউ নিয়ে উঠলো। ওঠার পরে পরের দিন বলতে আমার বাসায় কিন্তু খুব অশান্তি চলতেছে, এই নিয়ে খুবই অশান্তি চলতেছে, যেটা বলার বাহিরে যে আমি ওর সাথে সম্পর্ক করি, এত কিছু হয়ে গেছে। ওই তখন থেকে আমার ওকে বিয়ে করাটার আরো জিদটা বাড়লো, যে আমি ওর বিয়ে করছি, যেহেতু সবাই জেনে গেছে সবকিছু, তখন আর কি করার আছে, তখন আমি ওরে বিয়ে করব, কারণ ওর ছাড়া আমি তো আর কারোর কাছে যাইতে পারবো না, কারণ আমি ওরে ভালোবাসি, ওরে আমি সব দিয়ে দিয়েছি, আমি ওকেই ভালোবাসবো। আর আমার অন্য আরেকজনের কাছে যেতে আমার সংকোচ লাগবে, আমি কিভাবে যাবো তার কাছে, আমি তো তাকে ঠকাইতে পারবো না, আমার এরকম একটা ইয়ে আসছে। তারপর ও 2 দিন আমার সাথে দেখা করেনি, ওর বউ চৌরাস্তায় ছিল, ও মনে হয় কাজের জন্য ও একটা বাইরের জব করতো উত্তরাতে, ওখানে আসতে পরে আমাকে ফোন দিয়েছে দেখা করার জন্য, ওর বউ জানে না। পরে আমি আসলাম, কলেজ গেট আসলাম, একটা রেস্টুরেন্টে বসার পর আর একটা ভাইয়া ছিল, মাসুদ নাম, ওই মাসুদ ভাইয়ের সহ বসছি। মাসুদ ভাইয়া বলতেছে কি হয়েছে, আমাকে পাগলি বলে ডাকতেছে, কি হয়েছে পাগলি?